দীপ্ত টিভির সাপ্তাহিক আয়োজন নিটল টাটা বিজ ট্রেন্ডসে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন। আজকে আমরা কথা বলবো করোনার এই বিশেষ সময়ে বাংলাদেশের বাজার ও বাজারজাতকরণের চ্যালেঞ্জ নিয়ে। আমার সাথে তিনজন অতিথি রয়েছেন। চলুন শুরুতে আপনাদেরকে অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিই। আজকে আমাদের সাথে আলোচনায় সংযুক্ত হয়েছেন জনাব গালিব বিন মোহাম্মদ, হেড অফ মার্কেটিং, আরলা ফুডস বাংলাদেশ। আমাদের সাথে আরও আছেন সুরাইয়া সিদ্দিকা, হেড অফ মার্কেটিং অ্যান্ড মডার্ন ট্রেড, গ্রামীণ দানুন ফুড লিমিটেড, এবং আছেন জনাব সাইদুল আজহার সারোয়ার, জেনারেল ম্যানেজার, ব্র্যান্ড পার্টেক্স স্টার গ্রুপ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বিজ ট্রেন্ডসে। আমি গালিব বিন মোহাম্মদ আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই অতিমারি মহামারী সময়টাতে বাংলাদেশে 2020 সালের মার্চ মাসে যখন প্রথম করোনা রোগী শনাক্ত হলো এবং সেখান থেকে নিয়ে এই সময় যখন একেবারে সর্বোচ্চ পর্যায়ে সংক্রমণ রয়েছে, মৃত্যু রয়েছে, এই সার্বিক অবস্থার সময়টাতে আসলে বিক্রয় এবং বিপণনে কী ধরনের প্রভাব পড়েছে অভ্যন্তরীণ বাজারে? ধন্যবাদ আমাকে প্রথমত আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। দেখুন, গত 1.5 বছরে আমরা আমাদের এই মার্কেটিং এবং সেলসের ক্ষেত্রে আমরা বেশ কয়েকটি প্যারাডিম শিফট আমি বলবো আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আপ স্ট্রিমে অনেক পরিবর্তন এসছে, একই রকমভাবে ডাউন স্ট্রিমে অনেক পরিবর্তন এসছে। কীরকম? সবচেয়ে প্রথমে আমি যদি যেটা সবার চোখের সামনে থাকে সেটা হচ্ছে ডাউন স্ট্রিমের পরিবর্তনগুলো, অর্থাৎ মার্কেটে কি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মার্কেটে কনজিউমার সেগমেন্টে একটা বড় রকমের শিফট হয়েছে, পারচেজিং পাওয়ার কমে গিয়েছে, গ্রামের কনজিউমারের সংখ্যা বেড়ে গিয়েছে, বিকজ শহর থেকে প্রচুর লোক গ্রামে চলে গিয়েছে। শহরে যারা আছেন তাদের কনজামশন করার যে ক্ষমতা ছিল, কেনার যে ক্ষমতা ছিল, সেখানে একটা বড় ধরনের পরিবর্তন এসছে। অলসো টাইপ অফ ফুড অ্যান্ড আদার প্রোডাক্টস অ্যাজ ওয়েল, যেটা একটা বাসায় নর্মালি ইউজ হতো, সেখানেও অনেক পণ্যগুলোর ক্ষেত্রে সেখানেও একটা বড় প্রায়োরিটিতে চেঞ্জ এসছে। আগে যে প্রোডাক্টগুলো হয়তো লোকজন নর্মালি ইউজ করতো, এখন ওখানকার অনেক প্রোডাক্ট বাদ হয়ে গিয়েছে। আগের অনেক প্রোডাক্ট যেটা হয়তো আগে বাসায় ঢুকতো না, সেখানে নতুন নতুন প্রোডাক্ট ঢুকছে। সো এগুলো হচ্ছে আমি বলবো যে ডাউন স্ট্রিমের চেঞ্জ। আপ স্ট্রিমে অলসো অনেকগুলো চেঞ্জ হয়েছে, যেটা হয়তো সাধারণত মানুষের চোখের সামনে থাকে না, বাট যারা আমরা ব্যবসা পরিচালনা করি তারা এই পরিবর্তনগুলো টের পাই। সেটা হচ্ছে সাপ্লাই চেইন সেন্ট্রিক। আমি যদি দেখি যে আমরা যেই সোর্সের থেকে প্রোডাক্টগুলো আনা হতো, প্যাকেজিং আনা হতো, আরও অনেক রকমের, একটা ব্যবসার জন্য অনেক রকমের ব্যাক স্ট্রিম সার্ভিস লাগে। এইখানেও অনেকগুলো বড় বড় চ্যালেঞ্জের সম্মুখীন আমরা হচ্ছি। আপনারা জানেন যে সাপ্লাই চেইনে একটা বড় ক্রাইসিস হচ্ছে, ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে ক্রাইসিস হচ্ছে। প্রোডাক্ট সময় মতো মার্কেটে পৌঁছানো, যখন লকডাউন থাকে তখন অবভিয়াসলি সব কিছু বন্ধ হয়ে যায়, তখন ঠিকঠাক মতো জায়গা মতো প্রোডাক্ট পৌঁছানো নিয়ে একটা বড় রকমের সমস্যা হচ্ছে। সো এটা হচ্ছে আপ স্ট্রিমের সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণে আমরা দেখি যে একটা দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছে। আমাদের যারা আমরা মার্কেটে বিজনেস করি, এদেরকে অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট এবং বিভিন্ন অর্গানাইজেশন বলছেন সিদ্ধান্ত গ্রহণ, বিশেষ করে নীতি নির্ধারণী সিদ্ধান্তের কথা বলছেন। নীতি নির্ধারণী সিদ্ধান্ত, এবং অলসো আমরা যারা ব্যবসা করছি এদের কিন্তু অনেক ধরনের প্রয়োজনের জন্যই অর্গানাইজেশন, মানে বিভিন্ন গভর্নমেন্ট অথরিটির কাছে আমরা ডিপেন্ডেন্ট, রাইট? অনেক রকমের টেস্টিং, অনেক কিছু করতে হয়। সো যখন অফিস বন্ধ থাকছে, লকডাউন চলছে, তখন এই জায়গাগুলোতে যেই টেস্টটা আমার হয়তো আগে 3 দিনে হতো, সেটা এখন 7 দিন 8 দিন লাগছে। যেই রিলিজটা আমি আগে হয়তো 5 দিনে পেয়ে যেতাম, সেই রিলিজটাতে আমার এখন 10 দিন লাগছে। নাও আমার কিন্তু পুরো এই যখন 5 দিনের জায়গায় 10 দিন লেগে যাচ্ছে একটা প্রোডাক্ট রিলিজ করতে বা একটা টেস্ট সার্টিফিকেট পেতে, আমার কিন্তু পুরো সাপ্লাই চেনে সেটার ইম্প্যাক্ট। তার মানে আপনার মার্কেট অপারেশনের স্বাভাবিকতাটা নষ্ট হচ্ছে অনেকখানি। সো ইন এ নাটশেল, আমার যেমন ডাউন স্ট্রিমে প্রোডাক্টের ডিমান্ডে পরিবর্তন এসছে, আমার আপ স্ট্রিমে সাপ্লাই চেইন সিস্টেমে পরিবর্তন এসছে, আমার মাঝখানে এই অপারেট করার যে মেকানিজমগুলো, এখানেও অনেকগুলো পরিবর্তন এসছে। সো এই সব কিছুই আমি বলবো যে একটা পুরো ইন্ডাস্ট্রিটাকে অনেকখানি নতুন ধরনের অভিজ্ঞতা। নিশ্চয়ই এটা নিয়ে আমরা বিস্তারিত শুনবো। আমি একটু সুরাইয়া সিদ্দিকা আপনার কাছে একটু জানতে চাইবো, আরও একটু ছোট করে যদি আলোচনাটাকে আমরা শুধুমাত্র এফএমসিজিতে নিয়ে আসি, যে নিত্য পণ্য যেগুলো রয়েছে, যেটা বলছিলেন যে গালিব বিন মোহাম্মদ যেটা বলছিলেন যে কিছু পরিবর্তন এসছে, বিশেষ করে যারা ক্রেতা ভোক্তা রয়েছে তাদের ভেতরে চাহিদার ভিন্নতা তৈরি হয়েছে, শহর গ্রামের বিষয় এসছে। তো সেইখানে আসলে প্রধান পরিবর্তনগুলো কি এসেছে, আপনাদের অভিজ্ঞতায় কি বলে? সো আমি যদি নিত্য প্রয়োজনীয় অথবা ফাস্ট মুভিং কনজিউমার গুডস নিয়ে বলি, এখানে 3টা ধাপে, যেটা গালিব বিন মোহাম্মদ বলছিলেন, যে আমরা প্রথমে এক ধরনের শিফট দেখেছি, পরবর্তীতে আরও অন্যরকম একটা শিফট দেখেছি। আপনি যেখান থেকে শুরু করেছিলেন, যে 20শে মার্চ যখন প্রথম লকডাউন শুরু হলো, সেই মুহূর্তটার কথা যদি আমরা বলি, তাহলে বলবো হচ্ছে যে ওই মোমেন্টে কিন্তু একটা প্যানিক বাইং ছিল। সো নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি, ওটা ওই মুহূর্তে আমরা বুঝে না বুঝে অনেকেই বেশি পরিমাণে কিনেছি।
এই বেশি পরিমাণে কেনাটার যদি আমি স্ট্যাটিস্টিক্যালি বলতে চাই তাহলে বলবো হচ্ছে 25% হারে ওই মুহূর্তে এটার কেনার চান্সেস বেড়ে গিয়েছিল। প্যানিক হয়েছিল, মানুষ নিজের বাসায় এগুলো জমানো শুরু করে দিয়েছিল। একটা অদ্ভুত বিষয় ঘটেছিল গ্লোবালি, বাংলাদেশেও দেখেছি আমরা যে টয়লেট টিস্যু কেনা অনেক বেশি বেড়ে গিয়েছিল এবং পরবর্তীতে যেটা হয়েছে যে ফিয়ার থেকেই কিন্তু হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছিল না, সেফটি বেসড অনেক স্পেশালাইজড প্রোডাক্ট চলে এসেছিল যে ওকে আমার মেটালটা আমি কিভাবে ক্লিন করব, ওটাকে হাইজিন রাখবো, তার জন্য আমার একটা স্পেশাল একটা প্রোডাক্ট দরকার ছিল। সেগুলো আগে কখনোই নিত্য প্রয়োজনীয় ছিল না, ওই মুহূর্তে এই ফিয়ারের কারণে সেটা নিত্য প্রয়োজনীয় হয়েছিল, যেটা গালিব বিন মোহাম্মদ বলছিল যে শিফট এসছে কিন্তু আমাদের প্রতিদিনের প্রয়োজনে। এখন যদি আমি 1.5 বছর পরে চিন্তা করি তাহলে বলবো হচ্ছে যেখান থেকে আবার যদি আমি গালিবের কথায় ফেরত যাই, যে একটা বড় জনগোষ্ঠী গ্রামে চলে গেছে, তাদের ক্রয় ক্ষমতা চলে গেছে এবং একটা নিউ পোর বলে একটা জনগোষ্ঠী তৈরি হয়েছে যাদের ক্রয় ক্ষমতা আগে যা ছিল, তার লিভিং স্টাইল আগে যা ছিল তার সেটা নেই। এই মুহূর্তে নিত্য প্রয়োজনীয় মানে কিন্তু নেসেসিটি, এবং তার আগে যে লিভিং হুডটা ছিল, লিভিং স্টাইলটা ছিল, তার সাথে যখন সে এই নেসেসিটিটাকে ম্যাচ করতে চাচ্ছে তখন সে চাচ্ছে অ্যাফোর্ডেবল সলিউশন, একদম মানে কম টাকায় ভালো জিনিসটা, এবং যেটা তার মানে এই সময়ে আপনি বলছেন নিত্য প্রয়োজনীয় এটা রিডিফাইন্ড হয়েছে, নতুন করে এটাকে একেবারে যা না হলেই নয় এরকমই চলে এসেছে, ডেফিনিশনটাই চেঞ্জ হয়ে কিন্তু গেছে। এখানে নতুন যে মাত্রাটা যোগ হয়েছে সেটা হচ্ছে যে হেলথ কনসিয়াসনেস বেড়েছে। সো আমরা কিন্তু এই 1.5 বছরে বুঝে গেছি যে আমার স্বাস্থ্য যদি ভালো না থাকে আমি রোগবালাইয়ের বেশি মুখোমুখি হব। আমার সেফটি যদি আমি এনশিওর করতে পারি শুধুমাত্র তাহলেই আমার ইনকামটা এনশিওরড হবে। এই কথাগুলো যখন মানুষের মাথায় ঢুকে গেছে তখন তার নিত্য প্রয়োজনীয় ঘটনাটাতেও নতুন মাত্রা এসেছে, যে সে স্বাস্থ্য সচেতন হয়েছে। স্বাস্থ্য মানে আমি যদি একটা সাবানের কথা চিন্তা করি, সাবানটা যদি আগে সে বিউটি সোপ ইউজ করতো, এই মুহূর্তে সে কিন্তু বিউটি সোপ ইউজ না করে চিন্তা করছে যেটায় তার ভালো সুস্বাস্থ্য দেবে তেমন একটা প্রোডাক্টে। খাবারও যখন সে নিত্য প্রয়োজনীয় চিন্তা করছে, কথার কথা ধরে নিলাম একটা নুডলস, সেখানেও সে চিন্তা করছে এই নুডলসের সাথে কি আমাকে অন্য কোনো পুষ্টি দিচ্ছে কিনা, এমনভাবে পুষ্টিকর খাবার এবং সেফটি মেজার্সেও ওই স্পেসিফিক যে মেটালের কথা আমি বলছিলাম সেগুলো কিন্তু সরে গেছে। একটা এফোর্ডেবল সলিউশন যেটা সব কিছুর পারপাসটা সার্ভ করছে, সেদিকে মানুষ এখন আবার ঝুঁকছে। সেই জায়গা ঘিরেই আমি পরের প্রশ্নটা করতে চাই সাইদুল আজহার সারোয়ার। ফলে মানুষ, ভোক্তা, ক্রেতা তারা যেহেতু পরিবর্তিত হয়েছে পরিস্থিতির কারণে, ফলে আপনাদেরকেও নিশ্চয়ই পরিবর্তন করতে হয়েছে আপনাদের বাজারজাতকরণের বা বিক্রয়ের এই যে কৌশলগুলো, সেখানে বড় ধরনের নতুন কি কৌশল সার্বিকভাবে এসেছে? ম্যাডামের কথার ধারাবাহিকতায় আমি একটু যোগ করি, সেটা হচ্ছে যে উনি যেটা বলেন যে আপনার প্যান্ডেমিকে হেলথ রিলেটেড যে প্রোডাক্টগুলো সেগুলোর কিন্তু অনেকটাই মার্কেটটা গ্রোথ হয়েছে। আবার কিছু প্রোডাক্ট যদি আমরা এফএমসিজি বলতে অনেকেই ধরে নিচ্ছি যে আমরা ফুড আইটেমের মার্কেটটা হয়তো বা গ্রোথ হয়েছে, বা কিন্তু আমরা যদি স্পেসিফিক কিছু প্রোডাক্টের ক্ষেত্রে দেখি সেখানে কিন্তু প্রচুর ডিগ্রোথ কিন্তু হয়েছে। যেমন আমি আমার যে প্রোডাক্টগুলো আমি লুক আফটার করি, করোনাতে প্রথম কথাই হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়ে গেছে, দ্যাট মিনস গ্যাদারিং করা যাবে না। আমরা টি স্টলকে যদি বলি গ্যাদারিংয়ের একটা বড় প্লেস, আপনি যদি দেখেন যেটা গালিব ভাই বলছিল যে শহর থেকে অনেক লোক গ্রামে চলে গেছে, ঢাকা শহরে এখন কিন্তু আপনি ওভাবে টি স্টল আপনি দেখবেন না। ফলে আমরা যারা কন্ডেন্স মিল্ক ইন্ডাস্ট্রিতে কাজ করছি সেখানে কিন্তু বড় একটা প্রভাব কিন্তু করোনার পড়ে গেছে। আবার আপনি যদি বলেন মিল পাউডারের ক্ষেত্রে গালিব ভাই আরও ভালো বলতে পারবে যে আপনার হোটেলগুলো বন্ধ থাকার কারণে আমার বড় স্কিউগুলো 1 কেজি 2 কেজি সেখানে কিন্তু আমার বড় একটা প্রভাব পড়েছে। সেক্ষেত্রে আবার ছোটো স্কিউগুলো সেলস কিন্তু 250 গ্রাম বা 500 400 কিন্তু গ্রোথ হয়েছে। ফলে বিভিন্ন রকম পণ্যের মধ্যে কিন্তু আপনার এই করোনার প্যান্ডেমিকের প্রভাবটা রয়ে গেছে। ফলে এই জায়গায় আমরা যেটা কৌশল নিয়েছি সেটা হচ্ছে যে আমাদেরকে ছোট স্কিউগুলো বা যে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে যেন আমরা দিতে পারি, আমাদেরকে কিছু প্রোডাক্ট রি-ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে। আমাদেরকে সেই অ্যাফোর্ডেবল প্রাইসে কীভাবে আমরা ভোক্তার কাছে প্রোডাক্টটা পৌঁছে দিতে পারি, যেহেতু
যেহেতু আমার বড় এসকিউগুলো বিক্রি হচ্ছে না, আমার বিজনেস করতে হবে। এবং লং টার্মে আমরা দেখছি যে এই প্যান্ডেমিক কবে শেষ হবে আপনি কিন্তু বলতে পারবেন না, যে আগামীকাল শেষ হবে বা আগামী 5 বছর পর শেষ হবে। ফলে আমরা যারা যেই ইন্ডাস্ট্রিতে রান করছি সেই ইন্ডাস্ট্রি যদি ডাউনওয়ার্ড ট্রেন্ডে থাকে, তাহলে সেটার বিকল্প কি বিজনেস আমরা করতে পারি, যেটা আমাদেরকে এই প্যান্ডেমিকের সময়টা যদি দীর্ঘ হয় সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে মোকাবেলা করতে পারি। এর সাথে সাথে এই প্যান্ডেমিক তো চলছে, এর সাথে আবার গভর্নমেন্টের কিছু লকডাউন প্রসেস। আবার লকডাউন আপনি যেটা ঢাকায় দেখছেন, আপনি যদি আঞ্চলিক পর্যায়ে যান সেই লকডাউন কিন্তু আরও কোথাও কঠোর, কোথাও মানে এক এক জায়গায় এক এক রকম। ফলে কি হচ্ছে, আবার 3টা পর্যন্ত আপনি টাইম করে দিচ্ছেন। আমি যদি সুপার স্টোরের পারচেজের, যদি মডার্ন ট্রেড দেখছেন, সুপার স্টোরে আপনি 3টার পর আপনি পারচেজ করতে পারছেন না। বেসিক্যালি সুপার স্টোরের পারচেজ ট্রেন যদি দেখেন আপনি, সেটা কিন্তু সন্ধ্যার পর অফিস ফেরত। আমার অফিস ছুটি হচ্ছে 6টায় বা 5টায়, আমার 3টা বাজে আপনার দোকান বন্ধ হয়ে যাচ্ছে। আমার সেলসম্যানকে তখন কি হচ্ছে, তাকে টাইমটা এগিয়ে আনতে হচ্ছে, তাকে হয়তো বা 7টা বা 7:30টার মধ্যে মার্কেটে পেনিট্রেশন করতে হচ্ছে। আরেকটা যেটা হচ্ছে, যেটা আমার সাপোর্টিং যে প্রোডাক্টগুলো প্রয়োজন হচ্ছে, সরকার বলছে যে ফুড আইটেমটা খোলা থাকবে। আর ফুড বলতে শুধুমাত্র তো আমার প্যাকেজিং পণ্য না, আমার প্যাকেজিংও তো প্রয়োজন। প্যাকেজিং ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করে রেখেছে, আমার বিভিন্ন রকম অফার রয়েছে, সিপি অফার রয়েছে, সেই ফ্যাক্টরিগুলো বন্ধ। তো আপনি এন্ড অফ দি ডে বলছেন যে ফুড আইটেম খোলা, কিন্তু ফুড আইটেম ম্যানেজ করার জন্য যে সাপ্লাই চেনের যে আদার প্রোডাক্টগুলো প্রয়োজন, সেগুলো কিন্তু আমি ওভাবে করে পাচ্ছি না। ফলে আমাদেরকে কিন্তু ওই কৌশলটা করতে হচ্ছে যে আগে থেকে আমরা কখন, যেহেতু শেষ হবে না বলতে পারছি না, আমাদের বিজনেসকে, আমাদের যে প্রোডাক্টগুলো ভবিষ্যতে আরও প্রভাবের মধ্যে পড়বে সেই জায়গা থেকে বের হয়ে এসে নতুন পণ্যের দিকে আমাদেরকে মনোযোগী হতে এবং আমাদের রোড টু মার্কেট, যেটা আমরা বলি যে ফিল্ড ডিস্ট্রিবিউশনটাকে আমরা চেঞ্জ করার জন্য পদক্ষেপ নিতে হচ্ছে। সার্বিকভাবে আমি একটু প্রত্যেকের কাছে এটা একটু জানতে চাই যে আসলে সার্বিকভাবে যদি আমরা গত 1.5 বছরের মতোই যদি ধরি রাফলি এরকম সময়টাতে, এই জায়গাতে বিশেষ করে এফএমসিজির জায়গাটাতে কি ওভারঅল সিচুয়েশনটা কীরকম? আমরা কি স্টেবল একটা জায়গায় আছি, নাকি এটা গ্রোথ বাড়ছে অথবা আমরা পিছিয়ে গেছি? খুব সংক্ষেপে যদি বলি, এক কথায় বলতে গেলে আমরা খুব অস্থির একটা সময় পার করছি। বিকজ আমার কাছে কনজিউমার ডাটা আছে যে কনজিউমারের পুরো প্রাইসটি আর চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মিড সেগমেন্ট বলতে আমরা যা বোঝাচ্ছিলাম সেটা একদম ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে। সো এটা একটা বড় ধরনের অস্থিরতা পুরো ইন্ডাস্ট্রির জন্য। যেই ব্র্যান্ডেই বা যেই প্রোডাক্ট নিয়েই আমরা কাজ করছি, আমরা এই অস্থিরতাটা টের পাচ্ছি। এবং একই রকমভাবে এই পপুলেশন শিফট করার জন্য এন্টায়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম ভেঙে আবার সাজাতে হবে। একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম গড়ে তুলতে 8-10 বছর লেগে যায়, সেটাকে ভেঙে সাজানো রাতারাতি সম্ভব না, বিকজ এখানে অনেকগুলো জিনিস কাজ করে। সো একই রকমভাবে ব্যাক এন্ডে সাপ্লাই চেন, আমার প্রসেস, কনজিউমার সেগমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্ট্রিবিউশন, পুরো আমি যেটা দেখছি যে আমি গত 15 বছর যেভাবে ব্যবসা করে এসেছি বা যেভাবে বিজনেস চালিয়ে এসেছি, আমাকে নেক্সট 5 বছরে হয়তো তার 50%ই নতুন করে আবার সাজাতে হবে। সো ইটস এ ভেরি আনস্টেবল টাইম ইন দ্য ইন্ডাস্ট্রি। এবং সেই জায়গায় আমাদের এজাম্পশনও আসলে কতটুকু কাজ করবে সেটা নিয়েও ভাববার অবকাশ রয়েছে। আমাদের একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এটা নিয়ে আমরা নিশ্চয়ই আরও কথা বলবো। দর্শক, আপনারা দেখছেন নিটোল টাটা বিজ ট্রেন্ডস। সময় হলো একবার বিরতিতে যাবার, নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত নিটোল টাটা বিজ ট্রেন্ডসে। আজকে আমরা কথা বলছি করোনার এই বিশেষ সময়ে বাংলাদেশের বাজার এবং বাজারজাতকরণের চ্যালেঞ্জ। এ নিয়ে আমার সাথে 3 জন অতিথি রয়েছেন স্টুডিওতে। আমি একটু সুরায়া সিদ্দিকা আপনার কাছে একটু জানতে চাই, যে আলোচনাটা আমরা বিরতির আগে করছিলাম যে এই ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে ঢেলে সাজানোর কথা বলছেন, এবং এই যে সাজাতে গিয়ে আসলে আমরা কিছু অনুমান বা অনুমিতির উপরে এরকম হতে পারে যে অভিজ্ঞতা, এবং সেটি কতটুকু নিশ্চিত আমরা জানি না যে কি ঘটবে। তো এর ফলে আসলে ভোক্তা পর্যায়ে কোনো রকমের প্রভাব পড়বে কিনা, কারণ ভোক্তা তো দিন শেষে আসলে অপেক্ষা করে আছে আপনার পণ্যটি তার দোরগোড়ায় কিভাবে আসছে। এবং পাশাপাশি একটু ভোক্তার জায়গা থেকে জানতে চাওয়া যে মূল্যের ক্ষেত্রে, বিশেষ করে ভোক্তা পর্যায়ে মূল্যের ক্ষেত্রে এই বিগত 1.5 বছরে কীরকম প্রভাব পড়েছে এইসব পণ্যের ক্ষেত্রে। প্রথমত যদি আমি বলি যে ওভারঅল এফএমসিজিতে যেটা গালিবও বলছিলেন যে আমরা একটা অদ্ভুত সময়ের ভেতর দিয়ে যাচ্ছি, তো আচমকা অনেকগুলো চেঞ্জেস আসছে। আমি যদি একটা নাটশেল বলি তাহলে বলবো হচ্ছে প্রোডাক্ট চয়েসে এবং প্রাইস চয়েসে চেঞ্জ এসছে। এবং একই সাথে যদি বলি যে যেই দোকান থেকে সে আগে কিনতো সেই দোকানে না কিনে অন্য দোকানে সে এখন কিনছে। ভোক্তার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তো এই 3টা মূল চেঞ্জেস এসছে। কিন্তু ওভারঅল অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি এফএমসিজি ইজ গ্রোয়িং। কেউ ভালো করছে, স্পেশালি যাদের আসলে আউট অফ হোম কনজামশন এসকিউজগুলো বেশি,
তারা বেশি চ্যালেঞ্জেস ফেস করছেন। যাদের রি-ইঞ্জিনিয়ারিং করা হয়ে গেছে, যে ইনহাউস কনজামশন এবং তার জন্য এফোর্ডেবল সলিউশনটা আনতে পারছেন, তারা কিন্তু এই সময়টার সুযোগ ভালোভাবেই ব্যবহার করতে পারছেন। এবং তার সাথে যদি থাকে নেসেসিটির সাথে একটা অ্যাটাচমেন্ট, যেটা আমি বলছিলাম ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এবং তার আউটলেট চয়েসের ক্ষেত্রে, এখানে মজার দুটা শিফট এসেছে। একটা হচ্ছে আউটলেট চয়েসে, সে ফর এক্সাম্পল বাসার পাশে যদি সে একটা কম দামি মুদির দোকান থেকে কিনতো, আজকে সেই মানুষটাই কিন্তু জেনারেল স্টোরটার দিকে ঝুঁকছে বেশি, যে একসাথে সে অনেকগুলো চয়েস ওখানে পায়। যেটা আপনি বলছিলেন যে প্রোডাক্টটা তার অ্যাভেইলেবল করা জরুরি এবং তার চয়েস থাকা জরুরি, যে আমি আসলে কোনটা নিব। এখানে ব্র্যান্ডের একটা বড় শিফট এসছে। এখন আর মানুষ দেখছে না যে আগে আমি এই ব্র্যান্ডটাই নিতাম, আজকে আমি এই ব্র্যান্ডটাই নিব। সে চিন্তা করছে আমার জন্য আসলে বেস্ট সলিউশন কোনটা, সেটা সে নিতে চাচ্ছে, সেই কারণে জেনারেল স্টোরে যাচ্ছে। এবং এর সাথে আরও একটা বড় যে সুবিধা সে পাচ্ছে, সেটা হচ্ছে যে ওখানে গেলে সে বাকিতে পাচ্ছে, যেটা মুদির দোকানদার হয়তো তাকে দিতে পারছে না। সো আমাদের যে মিডল ইনকাম গ্রুপ, তারা অনেকেই কিন্তু এখন বড় জেনারেল স্টোরগুলোতে ঝুঁকছে। সো এ এবং বি ক্যাটাগরির দোকানে যদি আমরা আমাদের প্রোডাক্টগুলো অ্যাভেইলেবল করতে পারি, তাহলে এটা সহজে তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। ভোক্তা পর্যায়ের একটি প্রশ্ন রয়েছে, যখন আপনি বলছেন যে একটু জেনারেল স্টোরে ছুটছে, তার কারণটা হচ্ছে সে ভিন্ন ভিন্ন মুদির দোকানে ঘুরে ঘুরে কিনতে চায় না, এক জায়গা থেকে কিনতে এক চাইছে। জায়গা থেকে কিনতে চায়, সেখানে credit-ও সেখানে পায়। আপনাদের পণ্যের ক্ষেত্রে আমরা দেখি যে সেখানে যেরকম ভালো ভালো অফার পাওয়া যায়, সেটি আবার মুদির দোকানে পাওয়া যায় না। তো আপনাদের বিপণনের জায়গা থেকে বা আপনাদের মার্কেটিংয়ের জায়গা থেকেও কি আপনারা সেই সেগমেন্টটাকে ধরে, জেনারেল স্টোরকে ধরে বিশেষ রকমের কোনো অগ্রাধিকার দিচ্ছেন? মূলত মুদির দোকান এবং জেনারেল স্টোরে নর্মালি একই ধরনের অফার থাকে, যেহেতু নর্মালি জেনারেল স্টোরগুলোতে বড় এসকিউগুলো থাকে, বড় প্যাকগুলো পাওয়া যায়। হয়তো আমরা যদি আমাদের ব্যবসার কথা চিন্তা করি, সেখানেই আমাদের কনজিউমার প্রমোশনগুলো বেশি থাকে, ট্রেড অফারগুলো বেশি থাকে। এর বাইরে আমরা যদি চিন্তা করি মডার্ন ট্রেড বা অর্গানাইজড আউটলেট, ওখানে আসলে বেশি বেশি অফার থাকে। আপনার কথার সূত্র ধরেই যদি বলি যে এখন মিডল ইনকাম গ্রুপও কিন্তু একটা বড় অংশ এই মডার্ন ট্রেডের দিকে ঝুঁকছে। সেখানে গিয়ে সে এফোর্ডেবল সলিউশনও পায়, সেখানে গিয়ে সে এমন একটা সলিউশন পায় যে এই জায়গায় গেলে তার যে কেনার অভিজ্ঞতাটা, সেটা অনেক বেশি নিরাপদ হবে এবং সে অনেক ধরনের সলিউশন পাবে এবং একই সাথে নানান ধরনের অফারও পাবে। এবং পণ্যের যে অথেন্টিসিটির কথাটা বলা হয়, confirm সেটা করা অনেক যাবে। বেশি আস্থা করে বোধহয়। আস্থা করে। সো এটা কিন্তু আরবানের জন্য, মানে শহর কেন্দ্রিক যারা, তাদের জন্য অনেক বেশি মিনিংফুল। কিন্তু যারা গ্রামে যাচ্ছে, তার জন্য জীবনটা আরো কঠোর হয়ে যাচ্ছে। সো তাকে হাটেই যেতে হচ্ছে, হাটে গিয়ে বড় দোকানটা অথবা যেই দোকানটা মূলত হচ্ছে গিয়ে হোলসেলে বিক্রি করে, সেখানে গিয়ে সেই ছোট প্যাকেটটাই কিনছে। এখন হোলসেল আগে হলে যেটা করতো যে 1 কেজির দুধটা হয়তো রাখতো, হোলসেলকে এখন 400 গ্রামের দুধটাও রাখতে হচ্ছে। এই শিফটটা আমাদের আনতে হয়েছে ডিস্ট্রিবিউশনে এবং আমাদের এসকিউ ম্যানেজমেন্টের ক্ষেত্রে। জি, নিশ্চয়ই এটি নিয়ে আরও বিস্তারিত শুনবো। এবার একটু নতুন আলোচনায় যেতে চাই, সেটি হচ্ছে এই সময়টাতে অনলাইনে বেচা কেনা বিশেষ করে নানাভাবে, এবং এটা একটা নতুন জায়গা। যদিও আমরা এখনও জানি যে পার্সেন্টেজের জায়গা থেকে হয়তো অনেক বেশি পরিমাণ কভার করছে না, কিন্তু এটা বাড়ছে। তো সেই জায়গায় একটু সাইদুল আজহার সারওয়ার, আপনার কাছে জানতে চাই যে আপনাদের অভিজ্ঞতা কি সার্বিক মার্কেটে আসলে এই যে অনলাইন বা নতুন ধরনের, এবং এই অবকাঠামোটি আমরা কি শুধু শহর কেন্দ্রিক দেখছি, নাকি গ্রামে গঞ্জে সব জায়গাতে, অন্য জায়গাতেও এটি ছড়িয়ে গেছে? অনলাইনের কথা যাওয়ার আগে আমি জাস্ট একটা জায়গায় আলোকপাত করছি, যেটা এর আগের বলছিলেন, যে টোটাল বিজনেসের মধ্যে যে প্রভাবটা পড়ছে, আমার যারা স্টেক হোল্ডার, বেসিক্যালি আমি যদি ডিস্ট্রিবিউশনটাকে দেখি, আমার আগে 650 ডিস্ট্রিবিউটর ছিল। এখন তার বিজনেস যেহেতু ডাউনওয়ার্ড, অনেক প্রোডাক্ট তার চলছে না, আমাকে কিন্তু ডিস্ট্রিবিউশন তাকে এরিয়াটা বাড়াতে হচ্ছে, তার কিন্তু ROI মিলছে না। ফলে এটা কিন্তু একটা এফেক্ট কিন্তু এসে আমাদের ভোক্তা পর্যায়ে, ভোক্তার ইনকাম কমে গেছে, তার লো প্রাইসে সে প্রোডাক্ট কিনতে চাচ্ছে। আবার যেটা হচ্ছে, ওই যে বললাম যে ভীতিটা, যে আপনার সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, অনেকে দেখা যাচ্ছে যে বাসার কাছের জেনারেল স্টোর থেকে প্রোডাক্ট কিনছে, বাট ওয়েট মার্কেটে কিন্তু সে যাওয়ার জন্য খুব একটা আগ্রহী হচ্ছে না। সে মনে করছে যে ওখানে গেলে বোধহয় করোনা হবে, বাসার নিচে হয়তো বা হবে না। ফলে ওই জায়গায়ও কিন্তু ডিস্ট্রিবিউশনের একটা বড় চেঞ্জ করতে হচ্ছে। আর সেই
জায়গা থেকেই কিন্তু অনলাইন কনসেপ্টটা অনেক বাংলাদেশে গত 1.5 বছরে যদি আমরা বলি অনেকগুলো অনলাইন আমরা প্ল্যাটফর্মের কথা কিন্তু আগে আমরা ওভাবে জানতাম না, জানলেও মনে করতাম যে আমাদের মধ্যে ধারণা ছিল এটা কতটুকু চলবে, কি অবস্থা। আমরা যদি চাল ডালের কথা বলি বা আরও যারা আছে যারা মার্কেট লিড করছে, এখন মানুষ কিন্তু অনেক বেশি অনলাইনে আপনার কেনাকাটা করার জন্য আগ্রহী হচ্ছে এবং অনলাইনে যে অফারের কথাটা আপনি বলছিলেন, অফারও কিন্তু অনলাইনে সুপার স্টোরের মতোই অনেক বেশি লুক্রেটিভ থাকে, ফলে মানুষ অনলাইনের প্রতি আগ্রহী হচ্ছে এবং সুপার স্টোরগুলো তো নিজেরাও অনলাইনে এই সার্ভিসগুলো দিচ্ছে। ওটা তো আছেই, এই যে হোম সার্ভিস থেকে শুরু করে সব দিচ্ছে এবং মানুষ কিন্তু আস্তে আস্তে করে এই করোনা কিন্তু একটা জায়গায় মানুষকে অনেক বেশি উত্তরণ করেছে। আমি বলবো যে 10 বছর এগিয়ে গেছে, মানুষ কিন্তু অনেক টেকনিক্যাল ট্যাগ বান্ধব হয়ে গেছে কিন্তু, এবং মানুষ যেভাবেই হোক না কেন সে সহজে প্রোডাক্টটাকে এই যে আপনি বলছেন মানুষ হয়ে গেছে, আমার প্রশ্নটা ওই জায়গায়, এটা কি শুধু শহুরে মানুষরা হয়েছে নাকি আমাদের গ্রামে গঞ্জে যে মানুষ রয়েছে, কারণ আমরা জানি মোবাইল ফোন বলুন, অবকাঠামো বলতে যা বোঝায় সেটি তো সব জায়গায় আছে, তারা কি এই সুবিধাটা পাচ্ছে কিনা? ওইখানে তো আপনার গিয়ে আপনার সেমি আরবানে ওভাবে বা রুরালে কিন্তু এই সার্ভিসটা আপনার নেই। আরবানে যেটা হয়েছে প্রোডাক্টের বাইরে হয়তো বা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, বিভিন্ন রকম আপনার আমরা দেখছি এখন টিকটক হচ্ছে, এই হচ্ছে টেকনিক্যাল, কিন্তু এই যে ফুড আইটেমটা পৌঁছে দেওয়া বা অন্য কোনো পণ্য সে পারচেস করার জন্য কিন্তু ওই সার্ভিসটা কিন্তু রুরালে কিন্তু অ্যাভেলেবল না এখনো পর্যন্ত। এটা একটা বড় গ্যাপ এখনো রয়ে গিয়েছে। এখনো একটা বড় গ্যাপ আছে। এটাকে কি সম্ভাবনা হিসেবে আপনারা দেখেন নাকি আসলে মানে এক স্পষ্টত আমরা যদি বলি যে একটা ডিজিটাল ডিভাইড দেখা যাচ্ছে, এটা বিশেষ করে কনজিউমারদের ক্ষেত্রে একটা সুবিধা অসুবিধার মধ্যে রয়ে গেছে, তো সেটাকে ঘিরে সামনের দিনে কোনো পরিকল্পনা থাকে কিনা সেটি নিশ্চয়ই জানবো। তার আগে একটু জনাব গালিবের কাছে একটু জানতে চাই যে এই করোনা লকডাউন বা যোগাযোগ, আমরা যদি বলি যে পরিবহন, এর বাইরে কোনো নতুন ধরনের চ্যালেঞ্জ আপনারা এই মুহূর্তে ফেস করছেন কিনা? দেখুন, মার্কেট আসলে সবসময় একটা এভার চেঞ্জিং থিং। হ্যাঁ, করোনার জন্য আমরা বেশ কিছু চেঞ্জ দেখেছি যেটা খুব অ্যাব্রাপ্টলি এসছে এবং খুব দ্রুত গতিতে এসছে, বাট এছাড়াও মার্কেট সবসময় চেঞ্জ হয় এবং এটা হতেই থাকবে। এখন যেভাবে আমরা মার্কেট অপারেট করছি 50 বছর আগে এরকম ছিল না, আগামী 50 বছর পরেও এরকম থাকবে না। অবশ্যই এর ভিতরে আমরা অনেক করোনা ছাড়াও অনেক রকম চ্যালেঞ্জ আছে, অনেক রকম পরিবর্তন আছে, কিছু পরিবর্তন পজিটিভ, কিছু আছে নেগেটিভ। অবভিয়াসলি আমরা যদি মার্কেটিংয়ের কথা বলি, আমার মনে হয় বাংলাদেশের মার্কেটিয়াররা একটা বড় ধরনের চ্যালেঞ্জ ফেস করে এখন, সেটা হচ্ছে যে কিভাবে কনজিউমারকে অ্যাটেনশনটা গ্র্যাব করবে। বিকজ 50 বছর আগে যেটা ছিল, টিভি চ্যানেল একটা ছিল, একটা দুটো রেডিও চ্যানেল ছিল, সো আমি যদি টিভি চ্যানেলের প্রাইম টাইম মঙ্গলবার ছিল, ফ্রাইডে ছিল, যদি অ্যাড দিতে পারতাম, দ্যাটস ইট। এখন যদি আপনি দেখেন বাংলাদেশে 30-32টা টিভি চ্যানেল আছে, এর বাইরে রেডিওর তো কতগুলো আছে এই মুহূর্তে আমার নিজেরও জানা নেই ঠিক। অনলাইন ইজ এ বিগ থিং। সো আসলে আমি কোথায় অ্যাড দিব বা আমি কোথায় কনজিউমারকে অ্যাট্রাক্ট করবো, দ্যাটস এ বিগ চ্যালেঞ্জ। সো এইটা একটা কনজিউমারের চ্যালেঞ্জের ক্ষেত্রে যদি বলি। সেকেন্ড যদি বলি, একই রকমভাবে আবার ডিস্ট্রিবিউশনে যদি যাই, ডিস্ট্রিবিউশনের প্যাটার্ন আস্তে আস্তে ভাঙছে। আমার আগে যে ক্লাস্টার মার্কেট সেন্ট্রিক ডিস্ট্রিবিউশন ছিল, সেখান থেকে এখন নেইবারহুডের ডিস্ট্রিবিউশন অনেক ছড়িয়েছে, আবার তার সাথে সাথে অনলাইন ডিস্ট্রিবিউশন আসছে, অ্যাটলিস্ট শহরের এলাকাতে হলেও। সো এটা আরেকটা চ্যালেঞ্জ। একই রকমভাবে আমি যদি দেখি যে প্রোডাক্টের ব্যাপারে মানুষের এক্সপেকটেশন বেড়েছে, প্রোডাক্ট কী দিয়ে তৈরি, প্রোডাক্টের কোয়ালিটি কীরকম ইত্যাদি ইত্যাদি, মানুষের কিন্তু কনসার্ন এখন আগের থেকে অনেক বেশি, যেটা হয়তো আগে আরও 20 বছর 30 বছর আগে এরকম ছিল না। সো অবভিয়াসলি আমি যখন একটা প্রোডাক্ট বানাচ্ছি, আমাকে এনশিওর করতে হচ্ছে প্রোডাক্টের শুরু থেকে শেষ পর্যন্ত যেন কোয়ালিটিটা একদম ঠিক থাকে এবং আমি যেন প্রত্যেকটা ধাপে মানুষকে প্রমাণ দিতে পারি যে আমার প্রোডাক্টটা সবচেয়ে ভালো বা আমার প্রোডাক্টের কোয়ালিটি সবচেয়ে ভালো। সো এগুলো অনেকগুলো প্রবলেম আছে, বা অনেকগুলো প্রবলেম আমি বলবো না, অনেকগুলো চ্যালেঞ্জ আছে। জি, এবং এটাকে আমি বলবো যে দিজ আর এভার চেঞ্জিং, এটা হতেই থাকবে। সো এটার করোনা আমাদেরকে নতুন কিছু চ্যানেল এবং নতুন কিছু চ্যালেঞ্জ থ্রো করেছে, কিন্তু এর বাইরেও মার্কেটে সবসময় কিছু চ্যালেঞ্জ থাকে যেটা আমাদের ফেস করতে হয়। এটা নিয়ে আমি খুব বেশি ওয়ারিড না, বা এটাকে আমি খুব বেশি বড় আকারে চিন্তা করি না। আপনি বলছিলেন একটা জায়গায় যে গ্রাহক বা ভোক্তার পর্যায়ে নানান রকমের বিষয় কি দিয়ে তৈরি বা কোয়ালিটির প্রসঙ্গটি এখানে বারবার এসেছে। তো এই সময়টাতে আমরা যখন আগে ধরুন আমরা যদি দেখি যে অনেক ভোক্তা বা ক্রেতারাই চাইতেন যে সবচেয়ে সস্তা জিনিস কোনটি আমরা পাই সেই জায়গায়, সেখান থেকে কিন্তু ক্রেতাদের একটা পরিবর্তন এসেছে যে ঠিক আছে একটু মাঝামাঝি আমি দেখি যে আর একটু ভালো প্রাইসের ভেতর দিয়ে যেতে পারি কিনা। মনে হয় যে করোনাকালীন সময়টাতে এসে যেহেতু এখানে একটা আর্থিক মন্দা এবং অন্যান্য, সেখানে ভোক্তা পর্যায়ে কোনো রকম একটা কম্প্রোমাইজ মানসিকতা এসেছে। এটা আমি বলবো যে খুব বড় একটা ক্রাইসিস তৈরি হয়েছে, সাইকোলজিক্যাল ক্রাইসিস। কেন? বিকজ এই যে নতুন দরিদ্র যারা আমরা বলছি, কোথাও 1 কোটি, কোথাও 1.5 কোটি, কোথাও 2 কোটি, যেটাই নাম্বার হোক, এই দেখুন
বাংলাদেশ কিন্তু একটা গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট অফ লাইফস্টাইলের ভিতর দিয়ে যাচ্ছিল, আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়ছিল, জিডিপি বাড়ছিল, ইত্যাদি ইত্যাদি। সো মানুষের ভেতরে যে একদম বেসিক প্রোডাক্ট থেকে একটু বেটার কোয়ালিটি প্রোডাক্টের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি ছিল। হঠাৎ করে, এবং লোকটার কিন্তু, ওই মানুষটার কিন্তু সাইকোলজিক্যাল চেঞ্জ হয়েছে যে আমি আর শুধু সস্তা প্রোডাক্ট কিনবো না, আমি একটা ভালো প্রোডাক্ট কিনবো। এখন হঠাৎ করে করোনা আসায় আমার ইনকাম স্ল্যাশ হয়ে গিয়েছে, আমাকে আবার জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে সস্তা প্রোডাক্টের দিকে, যেটা কিন্তু সাইকোলজিক্যালি আমার জন্য মানাটা খুব ডিফিকাল্ট, বিকজ আমি তো একটা পর্যায়ে গ্র্যাজুয়েট করে এসেছি। সো আমাকে আবার বেসিকে ফেরত যাওয়াটা খুব ডিফিকাল্ট। ফলে অসন্তুষ্টিটা তার ভেতরে ভেতরে কাজ করছে, অসন্তুষ্টিটা কাজ করছে, কনসার্ন কাজ করছে, দ্বিধা কাজ করছে, এবং আলটিমেটলি যেটা হচ্ছে যে সে চাচ্ছে যে আমি আমার প্রোডাক্টের, আমার প্রাইসের ভেতরে আমি সবচেয়ে ভালো কোয়ালিটির প্রোডাক্ট। সো এটা একটা ইম্পসিবল একটা রেস তৈরি হচ্ছে তার মধ্যে। সেটি নিয়ে আমি একটু সুরাইয়া সিদ্দিকাকে প্রশ্ন করতে চাই। এই যে ক্রেতা যার মনের ভেতরে একটা আক্ষেপ হচ্ছে, আমি চাই যে কম পয়সায় কিন্তু আগে যে ভালো জিনিস কিনতাম সেটা কিনবো, তো সেটাকে অ্যাড্রেস করার জন্য কোনো রকম কৌশল বা কোনো কিছু মার্কেট চিন্তা করছে কিনা, বা সামনের দিনগুলোতে আসবে কিনা? মার্কেট তো অবশ্যই চিন্তা করছে। আমি যদি গালিবের কথা থেকে টেনে নিয়ে যাই, যে ভ্যালু ফর মানিটা এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সে কিন্তু গ্র্যাজুয়েট করে ফেলেছে, সে পিছিয়ে যেতে পারে না। সেই কারণেই ব্র্যান্ড শিফট এসছে, যে সে হয়তো মানে আমি অনেক বেশি টাকা দিয়ে আমার আগের প্রোডাক্টটা কিনতে পারি না, আগের ব্র্যান্ডটা কিনতে পারি না, কিন্তু সে খুঁজে বেড়াচ্ছে যে কে আসলে আমাকে একই টাকায় একই রকম ভালো কোয়ালিটির প্রোডাক্ট, তার সাথে আরও যদি কিছু বেশি দেয়, যেটা আমার হেলথ বা সেফটির সাথে রিলেটেড, সেটা দিতে পারে, তা নিয়ে কাজ করা। তো এই প্রোডাক্ট রিইঞ্জিনিয়ারিং এখানে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমরা ইনোভেশন অ্যান্ড রিনোভেশনে যদি কাজ করি, যে স্পেশালি মেটেরিয়ালের ক্ষেত্রে, মেটেরিয়াল আমাদের জন্য এই মুহূর্তে একটা বিশাল চ্যালেঞ্জ। প্যাকেজিং মেটেরিয়াল আমাদের জন্য এখন এই মুহূর্তে একটা বিশাল চ্যালেঞ্জ। সো আমরা যদি এমন পার্টনার খুঁজে বের করতে পারি যারা আমাদেরকে, লোকাল পার্টনার হয়তো একই রকম কোয়ালিটিতে প্যাকেজিং মেটেরিয়াল দিতে পারে যার খরচ কম, তাহলে এই ছোট্ট একটা প্যাকেজিং শিফটের কারণে আমি কিন্তু আমার প্রাইসটাকে আরেকবার রিডিজাইন করতে পারি। অথবা এমনও হতে পারে যে আমি একই প্রোডাক্ট দিচ্ছি, যেটা আগে 400 গ্রামের দিতাম, সেটা রিসাইজ করে নিয়ে আসলাম, ডাউনসাইজ করে নিয়ে আসলাম, 350 টাকায় দিলাম, কিন্তু আমি এনশিওর করলাম যে এই 350 টাকার প্রোডাক্টে একটা ভালো নিউট্রিশন কিছু ঢুকে গেল, যেটা তার ইমিউনিটি বিল্ডিংয়ে হেল্প করবে। তো এমনভাবে যখন আমরা ডিজাইন করছি, এবং আমি শিওর প্রত্যেকটা অর্গানাইজেশন যার প্রোডাক্টের সাথে যেই নিউট্রিয়েন্ট অথবা যেই সার্ভিসটা আসলে মিনিংফুল, সেটা নিয়ে কাজ করছে। তার মানে একটা ভ্যালু এডিশন কম্পোনেন্ট আপনারা যোগ করছেন। মানে আমরা যখন ভোক্তা হিসেবে দেখি যে আরো আধুনিক প্রযুক্তির বা আরো উন্নত মানের, সেটা শুধু শব্দ নয়, আপনি আশ্বস্ত করছেন। অবশ্যই। এবং একই সাথে আরও যেটা আমরা কাজ করার চেষ্টা করছি, যে যেই এসকিউগুলো আসলে আমাদের জন্য এখন মিনিংফুল না, সেগুলোকে কমিয়ে নিয়ে যেই এসকিউগুলোতে ফোকাস করা জরুরি, এখন তারা এটাই কিনতে পারে, সেটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। জি, নিশ্চয় পরের অংশে শুনবো। আমি একটু সাইদুল আজহার সারোয়ার সংক্ষেপে শুনতে চাই যে এই যে কথা বলছে, ব্র্যান্ডের উপরে কি প্রভাব পড়েছে, যেই ব্র্যান্ডে অভ্যস্ত ছিল, যেটা হয়তো একটু মূল্য বেশি ছিল, এই সার্বিকভাবে যদি করোনার এই আর্থিক ইয়ের কারণে ব্র্যান্ড কিভাবে উপকৃত বা ক্ষতিগ্রস্ত হয়েছে? করোনাতে আমরা যে কথাগুলো আমার পূর্বের দুই বক্তা বলেছেন, যাদের ডিস্ট্রিবিউশন অনেক ভালো এবং যাদের ব্র্যান্ড রিচ অনেক ভালো, তারা কিন্তু টিকে থাকছে। কিন্তু আমরা যদি অ্যাজ এ মার্কেটিয়ার বলি, আমরা ভোক্তাকে একটা রাইট প্রাইসে রাইট প্রোডাক্ট দিতে চাই, বাট আনফর্চুনেটলি গত এক বছরে আমি যদি আন্তর্জাতিক পণ্যের যে মেটেরিয়ালের প্রাইসের কথা বলি, আমি যদি প্যাকেজিংয়ের কথা বলি, আমার টেকনোলজি সাপোর্টের কথা বলি, সব জায়গায় কিন্তু আমার বড় কোয়েশ্চেন মার্ক তৈরি হচ্ছে, যেটা গিয়ে কিন্তু আমার ইম্প্যাক্ট পড়ছে আমার প্রোডাক্ট প্রাইসে। আপনি তেলের প্রাইস বলেন, আমার মিল্কের প্রাইস বলেন, গত এক বছরে কিন্তু সব কিছু প্রাইস কিন্তু বেড়ে গেছে। কিন্তু আমরা কিন্তু ভোক্তাকে তখন কিন্তু আবার আমাদের যে সাপোর্টিভ যে অর্গানাইজেশনগুলো গভর্নমেন্টের রয়েছে, তাদের কিন্তু আবার নির্দিষ্ট কিছু ব্যারিয়ার আছে, যে আপনি 350 গ্রাম ইচ্ছা করলেই করতে পারবেন না, আপনি 300 গ্রাম মিল পাউডার কিন্তু করতে পারবেন না, আপনাকে 400 গ্রাম করতে হবে। আমি মনে করি এই জায়গাটায় ভোক্তার যেহেতু শিফট হয়েছে, প্রাইসিংয়ের ক্ষেত্রে যেহেতু বাংলাদেশের একটা এখন ভ্যালু ফর মানির একটা প্রভাব করোনাকালে হয়েছে, ফলে আমি মনে করি ফুড ইন্ডাস্ট্রিগুলোর সাথে এসব সাপোর্টিভ যে অর্গানাইজেশন, তাদেরও আসলে একটা কোরিলেশন তৈরি করা দরকার, যে আমি আমার কনজিউমারকে যেন রাইট প্রোডাক্ট, যেটা বললেন যে ভালো পুষ্টি, আমি যেন একটা মিনিমাম প্রাইসের মধ্যে পৌঁছে দিতে পারি। এই ব্যাপারে যদি আমরা উভয়ে একসাথে কাজ করি, আমি মনে করি যে প্যান্ডেমিক যদি লং টার্মেও থাকে, তাহলে ভোক্তা অন্তত ভালো একটি ব্র্যান্ডের ভালো পণ্য। নিশ্চয়ই আমরা বিরতির পরে এই উত্তরটি খোঁজার চেষ্টা করব, কিভাবে একসাথে কাজ করা যায়, ভোক্তা এবং আপনাদের ব্যবসা দুটোকে সমন্বয় কি করে করানো যায়। দর্শক, আপনারা দেখছেন নিটল টাটা বিজ ট্রেন্ডস। সময় হলো আরও একবার বিরতিতে যাবার, নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন।
বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত নিটোল টাটা বিস ট্রেন্ডসে। কথা বলছি করোনার বিশেষ সময়ে বাংলাদেশের বাজার এবং বাজারজাতকরণের চ্যালেঞ্জ নিয়ে। আমার সাথে তিনজন অতিথি রয়েছেন। সাইদুল আজহার সারোয়ার, আপনার কাছে আসতে চাই। এই পরিস্থিতি যেটি আমরা প্যান্ডেমিকের সময়ের কথা বলছি, এটি যদি দীর্ঘায়িত হয়, আমরা গত বছর যেরকম অনুমান করেছিলাম হয়তো কমে এসছে বা কমে যাবে, কিন্তু সেটি ঘটছে না। যদি দীর্ঘায়িত হয় তাহলে আসলে বাজারের সামনের দিনগুলোতে কি হতে পারে এবং তার জন্য কীরকম প্রস্তুতি রয়েছে সেটি নিয়ে একটু কথা শুনতে চাই। করোনার যে সময়কালটা চলছে এবং আমরা যদি আমাদের চারদিকের বিশ্বের পরিস্থিতি দেখি, চায়নাতেও কিন্তু লকডাউন শুরু হয়ে গেছে, আমেরিকাতেও আপনার কিন্তু লকডাউনের কথা শুরু হচ্ছে, সিডনিতে কিন্তু অলরেডি 1 মাসের জন্য লকডাউন দিয়ে দিয়েছে। দ্যাট মিনস আপনার সিগন্যালটা কিন্তু আপনার জন্য মানে আমাদের দেশের যদি আমরা চিন্তা করি, কোনো পজিটিভ সিগন্যাল কিন্তু আপনার নেই। ধরেই নিতে হবে এটা অনাদিকাল বা একটা নির্দিষ্ট সময় দিয়ে আপনি এটাকে মানে কোনো বেরি মানে খুব সহজে রাখতে পারবেন কমে যাচ্ছে না, এটা নিশ্চিত, মোটামুটি এটা নিশ্চিত। ফলে একে নিয়েই কিন্তু আপনাকে চলতে হবে। ওই যে আগে বললাম, করোনার সাথে আরেকটা লোকাল শব্দ কিন্তু লকডাউন বা শাটডাউন বলেন, সেগুলো কিন্তু যোগ হয়ে গেছে। শুধু করোনা দিয়ে কিন্তু আপনি পার পাওয়ার কোনো সুযোগ নেই। ফলে আমাকে যেটা করতে হচ্ছে, আমাদের লং টার্মে আমার ওই যে গালিব ভাই প্রথম বলেন ডিস্ট্রিবিউশন সিস্টেমে আমাদেরকে চেঞ্জ করতে হচ্ছে, প্রোডাক্ট পোর্টফোলিওতে চেঞ্জ করতে হচ্ছে। প্রোডাক্ট পোর্টফোলিও চেঞ্জটা অনেক বেশি আপনার ইম্প্যাক্ট। কিছু কিছু পণ্য আছে যেগুলো যে বললাম স্ট্রিটে আমার চলছে বা আমার হোটেলে চলছে, হোটেল আপনার বন্ধ, সেই ক্ষেত্রে আমার ওই প্রোডাক্টটা তো লং টার্মে মার্কেটে দাঁড়াতে পারবে না বা আমার টার্নওভার আসবে না। আমার টার্নওভার যদি কোম্পানির না আসে, সেক্ষেত্রে আমার ডিস্ট্রিবিউটর যারা স্টেক হোল্ডার মানে এরকম কোন পণ্যের ক্ষেত্রে কি আপনাদের এই সম্ভাবনাও রয়েছে এটি হয়তো আর থাকবে না, প্রয়োজন একদম থাকবে না তা না, কিন্তু প্রয়োজন যেহেতু কমে যাচ্ছে, ফলে আমাকে অন্য বিজনেসের প্রতি আমাকে কিন্তু ফোকাসটা অনেক বাড়াতে হচ্ছে। এবং যেহেতু প্রাইস বেড়ে যাচ্ছে, র মেটেরিয়ালের প্রাইস বেড়ে যাচ্ছে, ফলে আমাকে এমন কিছু পণ্যের কথা চিন্তা করতে হচ্ছে যেটা আপনার যদি আমার প্রোডাক্ট পোর্টফোলিওতে যদি আটা ময়দা না থাকে, আমাকে চিন্তা করতে হবে আটা ময়দা আনার জন্য। আমার পোর্টফোলিওতে যদি তেল না থাকে, আমাকে চিন্তা করতে হবে তেল আনার জন্য, যেটা আমার যে বিজনেসটা এখন আমাকে করোনাকালে খুব একটা ভালো ব্যবসা দিচ্ছে না, সেটাকে আমি বিকল্প হিসেবে যেন আমি তৈরি করতে পারি। এই পরিকল্পনাগুলো কিন্তু আমরা মার্কেটিং বিভিন্ন কোম্পানিগুলো অলরেডি চিন্তা শুরু করে দিয়েছি। আদারওয়াইজ তো লং টার্মে আমরা টিকে থাকতে পারবো না। জি, আরেকটা প্রশ্ন হচ্ছে, যেটি আপনি বলছিলেন একটা আলোচনার ভেতরে বলছিলেন যে এই পরিচালনার ক্ষেত্রে সেখানে একটা তো রাষ্ট্রীয় বা সরকারের সহযোগিতার প্রয়োজন রয়েছে, আইন কাঠামো সিদ্ধান্ত যেগুলো হচ্ছে। তো সেই জায়গাটাতে কি আপনারা কোনো রকম এই যে লকডাউন শাটডাউনের সময়টাতে কোনো রকম প্রতিবন্ধকতা আপনারা অবশ্যই অবলোকন করছেন কিনা? প্রতিবন্ধকতা বলতে প্রথমেই বলবো যে মার্কেটিংয়ে যারা কাজ করছে এবং সেলসে যারা কাজ করছে, এদের খুব একটা গুরুত্ব কিন্তু আপনার রাষ্ট্রীয় যে নিষেধাজ্ঞাগুলো সেখানে শুধুমাত্র দেওয়া হচ্ছে যে খাদ্য সামগ্রী যারা বিতরণ করছে বা এগুলো আউট অফ দি লকডাউন থাকবে, কিন্তু লোকাল লেভেলে সেটার অনেকটাই ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। আরেকটা যেটা হচ্ছে, আপনি আইসিইউতে থাকেন আর আপনি ভেন্টিলেশনে থাকেন বা বাসায় থাকেন, আপনি যদি আক্রান্ত হন, আপনার কিন্তু একটা খাবার কিন্তু লাগবেই। খাবার ছাড়া কিন্তু আপনি চলতে পারবেন না। দ্যাট মিনস এই আমরা যারা এফএমসিজি নিয়ে কাজ করছি বা স্পেশালি ফুড নিয়ে কাজ করছি, এদেরকে আসলে ফ্রন্টলাইনার ডিক্লেয়ার দিয়ে সরকারকে এমনভাবে ডাক্তারদের যেরকম চলাচলটাকে স্বাভাবিক করা হয়েছে যে সে ডাক্তার, সে হাসপাতালে যেতে পারবে, কেন সে রুগীকে সার্ভিস দিবে। আর আমরা যারা আমাদের যারা ছেলেরা যারা মাঠে কাজ করছে, সেরকম তাদেরকেও ফ্রন্টলাইনার ডিক্লেয়ার দিয়ে যদি সরকার আপনার এভাবে তাদের যাতায়াতটাকে ইজি করে এবং যে মুদি দোকানগুলোকে এবং নির্দিষ্ট পরিমাণ জেনারেল স্টোরগুলোকে খোলা রাখার চেষ্টা করে, কারণ আপনার তো ফুড লাগবেই। ফুড ছাড়া কিন্তু আপনি যদি বলেন যে করোনাকালে আপনি কী খাবেন, খেতে হলো মানে কী খাবেন সেটাই তো আমরা সার্ভিস দিয়ে থাকি, সেই খাবারটাই কিন্তু আমরা পৌঁছে দিয়ে থাকি। আর এটা একটা যে আমাদেরকে ফ্রন্টলাইনে যদি মার্কেটিয়ারকে ডিক্লেয়ার করা যায়, আমাদের জন্য ইজি হবে টু স্মুথ ডেলিভারি। আরেকটা জায়গায় আসতে হবে, সেটা হচ্ছে আপনি এরা যখন আক্রান্ত হচ্ছে, ডাক্তাররা আক্রান্ত হচ্ছে, 50 লাখ টাকা করে দেওয়া হচ্ছে বা নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হচ্ছে, কিন্তু হয়তো বা স্পেসিফিকলি গালিব ভাই বা যারা মাল্টিন্যাশনাল আছেন ওনারা সার্ভিস দিচ্ছেন যে যারা আক্রান্ত হচ্ছে ওদেরকে, বা আমাদের কোম্পানির কিছু, কিন্তু ওভারঅল কিন্তু এই সার্ভিসটা কোথাও নেই। কিন্তু আপনি যদি সবচেয়ে ডেডিকেটেডকে, যে আমার টিএসআরটা কাজ করছে বা এসআরটা কাজ করছে, সে কিন্তু প্রতিদিন ঘুম থেকে উঠে 7টায় কিন্তু সে আউটলেটে, সে করোনার ভয়ে কিন্তু সে বসে থাকার কোনো সুযোগ নেই। ওই জায়গাটায় আপনার গভর্নমেন্টকে আমি মনে করি যে একটা ফোকাস করতে হবে, এবং আরেকটা জায়গায় আমাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে যে আমাদেরকে ঋণের ক্ষেত্রে। আমার প্রশ্নটা হচ্ছে সেই জায়গায় আপনারা কোম্পানিগুলো কি করছে, মানে প্রধানত সরকার তো একটা সহায়তা করবে, কিন্তু ব্যক্তিগতভাবে এক একটা কোম্পানি হয়তো এক একভাবে তার ফ্রন্টলাইনারদেরকে সহযোগিতা করার চেষ্টা করছে, কিন্তু সার্বিকভাবে গভর্নমেন্ট থেকে যদি একটা দিক নির্দেশনা থাকে এবং কোম্পানিগুলোর সাথে যদি একসাথে গভর্নমেন্ট কাজ করে যে কিভাবে আমি এই সার্ভিসটাকে স্মুথ রাখতে পারি, তাহলে আপনার অনেক সেখানে কাজ করার সুযোগ রয়েছে। সরকার এবং
আমরা যদি বলি যে মালিক পক্ষ এই কোম্পানিগুলো এবং সেখানে যে একটা- আমরা ইম্পোর্ট প্রাইস যেহেতু বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে যদি আমরা এআইটিটা কমাতে পারি বা বিভিন্ন ট্যাক্সগুলোকে আমরা একটু রিলিফ দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা ভোক্তার কাছে কম মূল্যে ভালো পণ্যটা পৌঁছাতে পারবো। জি, সুরাইয়া সিদ্দিকা, একটু জানতে চাইবো, এটা নিয়ে জানতে চাইবো যে সামনের দিনগুলোতে বিশেষত যে অনলাইনের সম্ভাবনার কথা বলছি, যদি এটি দীর্ঘায়িত হয় এবং আমরা যেটি আলোচনা ইতিমধ্যে আপনাদের কাছ থেকে জেনেছি, আমাদের এখনো পর্যন্ত আনএক্সপ্লোরড এরিয়া রয়ে গেছে, মার্কেট রয়ে গেছে যেখানে আমরা এক্সপানশনে যেতে পারি, বা সেইখানে আসলে কি ধরনের সহযোগিতা সরকারের কাছ থেকে আমরা প্রত্যাশা করতে পারি? আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে সার্বিক সমন্বয়তা। সো কেন হচ্ছে আরবানে গ্রো করছে, আমি যদি ওভারঅল চিন্তা করি ডিজিটাল ফুটফল গ্রো করেছে হচ্ছে 40%, কিন্তু অনলাইন বিজনেস কিন্তু সেভাবে এক্সপ্যান্ড করেনি। ওই মানুষটাও যে চাচ্ছে না যে তার বাসায় পৌঁছে যাক বিষয়টা তা না, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে, অনলাইনে যে ওয়্যারহাউসগুলো তৈরি করতে যে সময়টা দরকার, যে ঋণ সুবিধাটা দরকার, যে এআইটিটা কমানো দরকার, যে ট্যাক্স সাপোর্টটা দরকার, এবং পুরোপুরি একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল তৈরি করার জন্য তার যে পুরো ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে সহযোগিতা, সেটার জন্য সরকারের একটা সহযোগিতা ইম্পর্ট্যান্ট, যেটা এই মুহূর্তে হয়তো অনেকটা কমে গেছে। ঋণ সুবিধা অনেক নতুন উদ্যোক্তা পাচ্ছেন না, এটা কমে গেছে। সো নতুন উদ্যোক্তারা চাইলেও গ্রো করতে পারছেন না। আমরা প্রথমবার প্যান্ডেমিকের ক্ষেত্রে 2019-এ যেটা দেখেছি যে অনেক অনলাইন কিন্তু গ্রো করেছিল এবং অল্প সময়ের ভেতরেই সেটার ভেতরে আর কাজ তারা করতে পারেনি, তারা খুব বেশি দিন কাজটা এগিয়ে নিয়ে যেতে পারেনি। কিন্তু পরবর্তীতে যদি এটা আমি নিজে কাজ করেছিলাম A2I এর সাথে, পরবর্তীতে এটা নিয়ে তারা আর এক্সপ্যান্ডেড করেনি। কিন্তু সরকারের কাছ থেকে এই সহযোগিতাটা যদি পাওয়া যেত, প্রত্যেকটা অনলাইন বিজনেসকে একটা আমব্রেলার নিচে নিয়ে আসা যেত, তাহলে আমরা সেমি আরবান লেভেলে অ্যাটলিস্ট ডিস্ট্রিক্টগুলোতে পৌঁছে যেতে পারতো অনলাইন বিজনেসগুলো, এবং তারাও এই সুবিধাটা পেতে পারতো। আমরা যদি শুধু পাঠাওয়ের কথা চিন্তা করি, আমরা কিন্তু দেখি হচ্ছে যে পাঠাও সব কয়টা সিটিতেই এখন তাদের সার্ভিস আছে। একইভাবে যে কোনো অনলাইন সার্ভিসও এই সুযোগটা নিতে পারতো। তার মানে Consumers are ready. আমাদের যদি ধরুন, যেটি আমরা নিশ্চয়ই প্রত্যাশা করি না, সেটা যদি ঘটে থাকে যে এই করোনা পরিস্থিতি আরো দীর্ঘায়িত হয়, আরো খারাপ অবস্থায় যায়, তাহলে সামনের দিনগুলোতে যেটা সাইদুল আজহার বলছিলেন যে বেঁচে থাকার অনন্য উপাদান হচ্ছে খাদ্য বা অন্যান্য সামগ্রীগুলো যেগুলোর কথা বলছে, সেই ক্ষেত্রে কি এই অবকাঠামোগুলোর কথা চিন্তা করতেই হবে এরকম কিছু, নাকি বিকল্প কিছু রয়েছে? এটা মানে আমার কাছে যেটা মনে হয় যে অমনি চ্যানেল ইম্পর্ট্যান্ট। উনি দুটার কথাই বলেছেন, যে সে কিন্তু হয়তো এখন কাঁচা বাজারে যাচ্ছে না, কিন্তু বাড়ির পাশের দোকানটাতে যাচ্ছে। সো এই আমাদেরকে যেমন ওখানেও প্রোডাক্ট অ্যাভেলেবল করা ইম্পর্ট্যান্ট, এবং তার জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন। আজকে কোন দোকানটা খোলা থাকবে, একজন বিক্রয়কর্মী যখন বের হবে তাকে কেউ হ্যারাস করবে কিনা, লোকাল লেভেলে এই আউটলেটটা খোলা থাকলে কেউ এসে তাকে ধরবে কিনা, এই সহযোগিতাগুলো আমাদের সরকারের কাছ থেকে প্রয়োজন। এটাও যেমন দরকার, এবং একই সাথে দরকার হচ্ছে অনলাইনের যে এতগুলো অর্গানাইজেশন আছে সবগুলোকে একটা আমব্রেলার নিচে এনে সরকারিভাবে তাদেরকে সহযোগিতা করা, যাতে একজনের ইনফ্রাস্ট্রাকচার দিয়ে বাকিরাও এই সাপোর্টটা নিয়ে কাজ করতে পারে। তার মানে একটা শেয়ার্ড ইউজের মাধ্যমে এটাকে অপটিমাম একটা সুযোগ সবার নিয়ে যাওয়া। জি, গালিব মোহাম্মদ, একটু জানতে চাইবো যে এর পাশাপাশি আমরা নীতি নির্ধারণ নিয়ে আলোচনার কথা বলছিলাম এবং মার্কেটিং নিয়ে কথা বলছিলাম, মার্কেটিয়ারদের নিয়ে আমরা বেশি কথা বলিনি। এই পুরো 1-1.5 বছরের সময়টাতে আসলে সার্বিকভাবে যে জনশক্তি আমরা যদি বলি বিভিন্ন লেভেলে, এই পুরো সাপ্লাই চেনে যারা রয়েছেন, তাদের আসলে জীবন জীবিকায় কীরকম প্রভাব পড়েছে? আমরা দেখছি যে বিভিন্ন সেক্টরের কথা আমরা বলতে পারি যেখানে জব কাট হয়েছে, কমে এসছে, কোথাও আমরা দেখেছি ইভেন স্যালারি হয়তো রিঅ্যাডজাস্ট করেছে এরকম। তো সার্বিক আসলে মার্কেটিয়ারদের অবস্থা কীরকম? এটা একটা খুব ইন্টারেস্টিং টাইম যাচ্ছে যে একই রকমভাবে মার্কেটিয়ারদের, দেখুন মার্কেটিয়ারদের কাজ কি? মার্কেটিয়ারদের কাজ হচ্ছে যে মানুষের এই মুহূর্তের ডিমান্ডটা কি, তার চাহিদাটা কি, সেভাবে সেটা বুঝে সেভাবে তার সাপ্লাই চেন থেকে শুরু করে পুরোটা রিঅ্যাডজাস্ট করে তাকে সেটা প্রোভাইড করা। সো যখন মানুষের চাহিদাগুলো পরিবর্তন হচ্ছে এভাবে হঠাৎ করে, তখন কিন্তু মার্কেটিয়ারদের কাজের পরিধিটা অনেক বেড়ে গিয়েছে, দায়িত্বটা অনেক বেড়ে গিয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম যখন সারোয়ার ভাই যেটা বলছিলেন যে কোম্পানিগুলো যখন সাফার করছে, তখন শুধু মার্কেটিং না, প্রত্যেকটা ডিপার্টমেন্টেই সেটার প্রেশার এসে পড়ছে, মার্কেটিয়ারদেরও এটা নিতে হচ্ছে। সো এটা একই রকম, মানে এটা খুব ইন্টারেস্টিং যে একদিক থেকে কাজ বেড়েছে, তাকে নতুনভাবে চিন্তা করতে হচ্ছে, নতুনভাবে কাজ করতে হচ্ছে, নতুনভাবে সাজাতে হচ্ছে, অন্যদিক থেকে একই রকমভাবে তার উপর তার স্যালারি বা তার যে ইনসেন্টিভ সেটার উপরেও কিন্তু প্রেশার
হচ্ছে, যেটা কিন্তু আমরা অন্যান্য সেক্টরে কিন্তু ওইভাবে হয়তো দেখছি না, উল্টা দেখছি। যেমন ব্যাংকিং সেক্টর অনেক প্রেশারে পড়েছে, নো ডাউট, বাট ব্যাংকিং সেক্টরে কিন্তু গত বছর আমরা যদি দেখি, গত বছরে কিন্তু ব্যাংকিং সেক্টরের বেতন ভাতা রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছে। ইভেন 2010 সালে যখন পুরো ফাইন্যান্সিয়াল সেক্টর ফল করলো আমেরিকাতে, ইন্টারেস্টিং হচ্ছে যে 2008, 9, 10 যখন ফল করলো, ব্যাংকারদের কারণে বা ব্যাংকিং সেক্টর থেকে এই ফলটা, ইকোনমিক ফলটা শুরু, অথচ সবচেয়ে বেশি বেতন ভাতা বোনাস বেড়েছিল হচ্ছে ব্যাংকার্সদের। সো যেটা কিন্তু আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে অন্তত দেখছি না। আর সো এইখানে অবশ্যই একটা চ্যালেঞ্জের মুখে আমরা পড়ছি। আর আমি একটু অ্যাড করতে চাই যেটা সুরাইয়াপা এবং সৌরভ ভাই বললেন, যে নীতি নির্ধারণী পর্যায়ে আমার এক্সপেকটেশন হচ্ছে যে নীতি নির্ধারক যারা আছেন তারা যেন বাস্তবতাটা একটু বোঝার চেষ্টা করেন, তারা যেন একটু মাঠে গিয়ে বোঝার চেষ্টা করেন যে মার্কেটে কি চলছে, মাঠে কি হচ্ছে, মানুষের ভিতরে কি ধরনের পরিবর্তনটা এসছে। এটা যদি না বোঝেন, তারা তাদের রুমে বসে যে প্রজ্ঞাপনগুলো বা যে নির্দেশনাগুলো দেন, এটা আসলে মার্কেট পর্যায়ে বা ফিল্ড লেভেলে কোনো উপকারে আসে না, বরং অবস্ট্রাকল তৈরি করে। তার মানে আপনাদের সাথে একটু আলাপ আলোচনা যেটি হচ্ছে সেটিকে আরেকটু মাঠ পর্যায়ের অভিজ্ঞতা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, আমরা অনেক কিছুই বলছি, কিন্তু আনলেস আনটিল ইউ রিয়েলাইজ হোয়াট ইজ হ্যাপেনিং, এটা এই যে সৌরভ ভাই যেটা বললেন যে অনেকগুলো কিন্তু রেস্ট্রিকশন রয়েছে। ফর এক্সাম্পল, যে আমার একটা আইন আছে যেখানে আমি 400 গ্রামের নিচে প্যাকেট করতে পারবো না, ফর এক্সাম্পল। না, 400 গ্রামের নিচে করতে পারবো না, ভালো কথা, সেটা 2019 সালের বাস্তবতায় ঠিক ছিল। এখন যখন আমার 400 গ্রামের লোকটা, তার পক্ষে 400 গ্রাম কেনা সম্ভব না, তাকে ওই টাকার ভিতর কিনতে হলে 350 গ্রাম বা 300 গ্রাম কিনতে হবে, আমি তখন তাকে 300 গ্রাম যদি না দিই, সেই লোকটা কি করবে? সো এই বাস্তবতাটা তো নীতি নির্ধারক যারা আছেন তাদের বুঝতে হবে। আমি এরকম জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এরকম অসংখ্য এক্সাম্পল আছে। আমি জাস্ট একটা কথা বলে শেষ করবো। দেখুন, ফুড ইজ সামথিং ইউ ক্যান নট স্টপ। ফুড ইজ সামথিং আপনাকে লাগবেই, সেটা প্রাকৃতিক বিপর্যয় হোক, ইভেন যুদ্ধের সময়ও ফুড লাইন কিন্তু ঠিক রাখতে হয়। আমার মনে হয় সৌরভ ভাই যেটা বলেন যে যারা ফুড নিয়ে কাজ করছে এখন ইন্ডাস্ট্রিতে প্যান্ডামিকের ভিতরে, এদেরকে বাধা দেওয়া তো ঠিকই না, বরং এদেরকে হিরোর মতো ট্রিট করা উচিত। বিকজ এই লোকগুলো যদি সময় মতো ফুড আপনার দোকানে না দিতে পারতো, আপনি বাসায় কিভাবে ফুড নিতেন? এবং সেটা যদি না করতে পারতেন, আপনি তো একটা সোশ্যাল আনরেস্ট তৈরি হতো সমাজে। সো আমরা যে সেটা করে যাচ্ছি, ফুড ইন্ডাস্ট্রিতে যারা আছেন, বিশেষ করে ফিল্ড থেকে শুরু করে সবাই, এটার জন্য তাদেরকে হিরো উপাধি দেওয়া উচিত। সেটা না করে যখন তাদের কাজে বাধা দেওয়া হয়, আসলে এটা খুব দুঃখজনক এবং এটা খুব ফ্রাস্ট্রেশনের তৈরি করে। জি, নিশ্চয়ই নীতি নির্ধারকরা এই বিষয়ে আশা করছি যে সচেতন হবেন। আমরা অনুষ্ঠানের শেষ ভাগে আছি, প্রত্যেকের কাছ থেকে একটু শুনতে চাইবো। আমি যদি সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে কথা বলি, আমরা জানি যে সহসায় গণটিকা কার্যক্রম শুরু করার কথা সরকার চিন্তা করছে, এবং তা যদি সত্যি সত্যি পরিকল্পনা অনুসারে এগোয়, হয়তো আমরা একটা পরিবর্তন দেখতে পাবো। আর তা যদি ঘটে সামনের দিনগুলোতে, আমরা যদি সংক্রমণ কমে আসে, আবার সব কিছু স্বাভাবিক হতে শুরু করে, সেই সময় বাংলাদেশের বাজার এবং বাজারজাতকরণের চেহারাটা কীরকম আপনারা প্রত্যাশা করেন? সবার কাছ থেকে এক লাইন করে শুনতে চাইবো। আগামী দিনের যে অনিশ্চিত ভবিষ্যতের দিকে যেভাবে আগাচ্ছে, যেটা গালিব ভাই বললেন যে আমাদের ফ্রন্টলাইনারদেরকে, আমি কথা বলতে বলতেই আমার কাছে একটা টেক্সট আসলো, আমি দেখলাম যে বাংলাদেশের একটা বড় শিল্প গ্রুপের একটা ডিভিশনাল লেভেলের অফিসার কিন্তু এই যে করোনায় জাস্ট 5 মিনিটস ব্যাক উনি মারা গেলেন। আমরা ডাক্তারদের কথা প্রতিদিন পত্রিকায় সংখ্যায় শুনি যে এতদিন মারা গেছেন, বা অন্য কোনো প্রফেশনের ব্যাংকারদের কথা শুনি, কিন্তু কেউ কিন্তু বলেন না সেলস মার্কেটিংয়ে এতজন লোক মারা গেছে। এবং সবচেয়ে যদি আক্রান্তের সম্ভাবনা ডাক্তারদের পর কারো যদি থাকে, সেটা কিন্তু আমাদের সেলস মার্কেটিংয়ে যারা কাজ করছে তাদের। কিন্তু সেই জায়গাটায় আমি মনে করি যে আমরা যদি একটু ফোকাস করি এবং সমন্বয় করে, যেটা বলছিলেন যে বিভিন্ন কাঠামোগত আমাদের যে সহযোগিতাগুলো বিভিন্ন অর্গানাইজেশনগুলো গভর্নমেন্ট দিয়ে, বিএসটিআই, ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য আইন, এরা যদি আমাদের সাথে বসে বা বড় অর্গানাইজেশনগুলোর সাথে বসে, যে ওই যেটা বললেন যে মাঠ কি বলছে, ভোক্তা কি বলছে, বা আমরা কি চাচ্ছি, তাহলে এই দুটোর মধ্যে যদি সমন্বয় করা যায়, যত প্যান্ডেমিক আসুক না কেন, আমরা কিন্তু সেভাবে করে নিজেদেরকে রিঅর্গানাইজ করতে পারব। বাস্তবতা নিয়ে আলোচনার কথা আপনি বলছেন। জি, সুরাইয়া সিদ্দিকা। যদি আমাদের সবার অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, তাহলে একটা জিনিস থেকে আমরা দূরে যাচ্ছি, যে মোটামুটি করোনার এই মুহূর্তে যে প্রতিঘাতটা তৈরি করছে সেটা হয়তো কমে যাচ্ছে, কিন্তু আমাদের যে ইকোনমিক আনসার্টেনিটি সেটা কিন্তু থেকেই যাচ্ছে। আমাদের বাস্তবতায় কোনো পরিবর্তন নিয়ে আসছে কথা না। বলছে, কিন্তু ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নিয়ে কিন্তু কেউ ফোকাস করছে না। কিন্তু এটাই আমাদের মূল বাস্তবতা। আজকে যদি আমার পেট চালানোর টাকা না থাকে, তাহলে আসলে আর কোনো কিছু মিনিংফুল না। আমি চিন্তাও করব না কালকে আমি কোভিড আক্রান্ত হব কি হব না, আমাকে পেট চালানো নিয়েই চিন্তা করতে হবে। তো সেখানে ইকোনমিক আনসার্টেনিটি থেকে যাবে। অনেকেরই হচ্ছে গিয়ে চাকরি নেই, অনেকেরই হচ্ছে গিয়ে বেতন কমে গেছে।
এবং এটা কবে নাগাদ ঠিক হবে আমরা কেউ অ্যাকচুয়ালি জানি না। তো সেক্ষেত্রে আমি সারোয়ার ভাইয়ের সাথে একমত হব যে আমাদের যদি প্রত্যেকটা যারা অর্গানাইজেশনগুলো আছে, গভর্নমেন্ট বডিজগুলো আছে, তারা আমাদের সাথে বসেন এবং বিভিন্ন AIT, VAT, আদার্স যে অবস্টাকলগুলো এখন আছে শিপমেন্টের জন্য আমরা যে অবস্টাকলগুলো ফেস করছি, অথবা একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করার জন্য যে অবস্টাকলগুলো ফেস করছি, সেগুলোতে আমাদেরকে সহযোগিতা করেন। জীবনটা শুধু আমাদের জন্য সহজ হবে না, ভোক্তাদের জন্য জি সহজ হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। গালিব বিন মোহাম্মদ, শেষ কথা, একেবারে শেষ। আমি একই করব যে যেটা প্যান্ডেমিক হয়তো চলে যাবে বা থামবে একটা সময়, টিকা নেওয়া হলে যদি ম্যাসিভ টিকা কার্যক্রম শুরু হয়, সরকার যেভাবে কাজ করছেন যদি ওরকম হয়, হয়তো রোগের ঝুঁকিটা কমবে, কিন্তু ইকোনমির ঝুঁকি কিন্তু আগামী যে চট করে 6 মাসের ভিতরে ইকোনমি আবার আগের জায়গায় চলে যাবে তা হবে না। এটাকে আনতে সময় লাগবে এবং সেই সময়টুকুতে ভোক্তার থেকে শুরু করে বিজনেস, পুরো এনভায়রনমেন্টে যে পরিবর্তনটা এসছে সেই পরিবর্তনটা থাকবে এবং এই পরিবর্তনটা অ্যাডজাস্ট করেই আমাদের আগাতে হবে। এই পরিবর্তনটা যত বেটার আমরা ট্যাকেল দিতে পারবো, তত বেটার আমরা এটাকে তত তাড়াতাড়ি আমরা উত্তরণ করতে পারবো। এবং এখানে আমাদের যেটা আমার দুই আলোচকও বললেন যে এখানে আমাদের ওই নীতি নির্ধারণী সাপোর্টটা খুব দরকার। আমরা টাকা চাচ্ছি না, কিন্তু আমরা নীতি নির্ধারণের সাপোর্টটা চাচ্ছি, যেন আমরা যে কাজটা ফিল্ডের করা দরকার সেই কাজটা যেন আমরা সহজে করতে পারি, তাড়াতাড়ি করতে পারি। যত দ্রুত আমরা করতে পারবো তত দ্রুত আমরা উত্তর। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকে স্টুডিওতে আসার জন্য এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের অতিথিদের সাথে এই করোনার বিশেষ সময়ে বাংলাদেশের বাজার এবং বাজারজাতকরণের চ্যালেঞ্জ নিয়ে। যেমনটি আলোচনা থেকে উঠে এসেছে যে নিত্য প্রয়োজনীয় এই পণ্য কিন্তু আপনাকে বাঁচিয়ে রাখছে এবং মার্কেটিয়াররা সেইগুলো আমাদের কাছে আমাদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। এখানে নানা রকম চ্যালেঞ্জ রয়েছে এবং সামনের দিনগুলোতে যদি এই পরিস্থিতি অপরিবর্তিত থাকে এবং দীর্ঘায়িত হয়, তাহলে কিন্তু এই চ্যালেঞ্জও দীর্ঘায়িত হবে। সেখানে নীতি নির্ধারণী সহযোগিতা প্রত্যাশা করছেন আলোচকরা। আমরাও চাই যে দুপক্ষের আলাপ আলোচনার ভেতর দিয়ে সামনের দিনগুলোতে ভোক্তা এবং ব্যবসা এই দুটো যেন হাতে হাত ধরে চলতে পারে এবং আমরা সকলের নিরাপদে আমাদের নিত্য পণ্যগুলো যেন পেতে পারি। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ছিলেন নিটোল টাটা বিস্ট ওয়েন্সের সাথে।